যে আপনারা 1 নম্বরে আছেন এবং আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, আপনারা নমিনেশন পাচ্ছেন। কিন্তু 20 মিনিট পরে যখন প্রেস ব্রিফিং করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তখন দেখলাম যে আমাদের নাম নাই। দুইটা ভুইফোর সংগঠনকে দেওয়া হইল, নিবন্ধন দেওয়া হইল, যাদের নাম হয়তো আপনারা ইতিমধ্যে ভুলে গেছেন। বিএনএম একটা দল ছিল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আপনার কিছু সাবেক সেনা কর্মকর্তা বিভিন্ন দল থেকে ভাগিয়ে আনা 20-25 জন এমপি দালাল টালাল দিয়ে তারা একটা দল করবে। আর একটা তারা দিয়েছে, সেটা হলো বিএসপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি। এটা হলো মাইজ ভান্ডারীকে ভাগ করে আর এক ভাইকে দিয়ে আর একটা দল করেছে। দুটোই হচ্ছে একটা ভুইফোট দল। এবং বিভিন্ন সময় প্রথম আলো থেকে শুরু করে আপনারা বিভিন্ন জায়গাতে গণমাধ্যমে দেখেছেন যে গোয়েন্দা সংস্থারা নিজের টাকা দিয়ে বাড়িওয়ালাদেরকে বাধ্য করে অফিসের ভাড়া দেখিয়েছে, চুক্তি দেখিয়েছে। তো এই হচ্ছে সেই দল। তো নিবন্ধন না পাওয়া অবশ্যই আমাদের জন্য কষ্টের ছিল। আমরা সারা দেশে প্রচুর কষ্ট করেছি, এটার জন্য কাজ করেছি। ডকুমেন্টেশন জোগাড় করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। গোয়েন্দা সংস্থার প্রচুর হেনস্থা ছিল, প্রচুর হ্যারাসমেন্ট ছিল সারা দেশে। আওয়ামী লীগের লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের অফিস বন্ধ করে দিচ্ছে। এই অফিস বন্ধ করে দিয়ে নির্বাচন কমিশন থেকে লোক গিয়ে বলছে, আপনাদের অফিসে গিয়ে তো লোক পাই নেই। তার কিছুক্ষণ আগে মাত্র গোয়েন্দা সংস্থা গিয়ে অফিসটা বন্ধ করে দিয়ে আসছে, শাটডাউন করে দিয়ে আসছে। তো এইভাবে হেনস্থা করার মধ্য দিয়ে আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। তারপরে তো আমরা কোর্টে গেলাম, ইনিশিয়ালি রুল আমাদের পক্ষে দিল, কিন্তু কোনো জাজ এখন আর শুনানি করতে রাজি হচ্ছে না, বিব্রত হওয়ার ভয়ে। রাষ্ট্র কিভাবে দেখে, সরকার কি ভাবে, এই বিষয়গুলোতে আর কি। তো এরপরে তো আমরা সরকার বিরোধী আন্দোলনে ছিলাম। নির্বাচনের আগে আগে সরকারের পক্ষ থেকে আমাদেরকে ডিল করার অফার আসলো, টাকা পয়সা দিবে, সিট দিবে, নিবন্ধন ফেরত দেবে। তো ওই ডিলে তো আমরা যাইনি, কারণ আমরা এটাকে অন্যায় মনে করেছি, অন্যায্য মনে করেছি। এবং তারপরে তো ডামি নির্বাচন আমরা বয়কট করলাম। বয়কটের পরে আন্দোলনের রাস্তায় আমরা যতটুকু থাকা আমাদের সাধ্য মতো থেকেছি, কথা বলেছি আপনাদের জন্য, মানুষের জন্য। এবং তারপরে তো 5ই আগস্টের আন্দোলনে আপনারা জেনেছেন যে জুলাই আগস্টের আন্দোলনে এবি পার্টি এবং ছাত্ররা কিভাবে সমন্বিতভাবে আন্দোলনটা তৈরি করেছে। এবং আমাদের পার্টির সেক্রেটারিকে গ্রেফতার করা হয়, কারণ আজকের একাধিক উপদেষ্টা সাথে আমাদের বেশ কিছু মিটিংয়ের খোঁজখবর তারা জানে, এবং তারা রাতের বেলা কোথায় ছিল এগুলো জানতে পেরে তারা তখন আমাদের পার্টির সেক্রেটারিকে গ্রেফতার করে, আমাদের মিছিলে গুলি করে। প্রায় আমাদের 29 জন ভাই গুলিবিদ্ধ হয় জুলাইতে। আপনাদের কৃতি সন্তান রংপুরের শহীদ আবু সাঈদ যখন শহীদ হলেন 16ই জুলাই, সেদিন তার শাহাদাতের পরে প্রথম রাজনৈতিক মিছিলটা এবি পার্টি করেছে 1 ঘন্টার মধ্যে। সেই লাশটা তার শহীদি লাশটা তার বন্ধুরা কাফনে পরিয়ে স্লোগান দিতে দিতে যখন হাসপাতালের দিকে যাচ্ছিল, মিছিল করছিল, কফিন মিছিল। সেই মিছিল চলা অবস্থায় ঢাকাতে আমরা প্রথম প্রতিবাদ প্রোগ্রাম করেছি 16ই জুলাইতে। এবং এরপর থেকে তো আমাদেরকে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার, এই আতঙ্ক নিয়ে আমাদেরকে চলতে হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই ছোট্ট অবদানের কারণে, আমাদের ছোট দল হবার কারণে সারা বাংলাদেশের মানুষ বোধ করেছে যে আমরা আসলে কম্প্রোমাইজ করি নাই। আমরা টাকা, গোয়েন্দা সংস্থার ভয়, 2-4-10টা সিট অথবা নিবন্ধন ফেরত পাওয়া, এরকম কোনো কিছুর কাছে আমাদের রাজনীতিটা বিক্রি করে দেই নাই। এবং পরবর্তীতে আপনারা জানেন যে পট পরিবর্তনের পরে আমরা তখন হাইকোর্টে আমাদের শুনানি করলাম। শুনানি করার পরে কোর্ট থেকে আমাদের নিবন্ধন দিয়ে দিল আর কি। কোর্টের মাধ্যমে আমরা আমাদের নিবন্ধন ফেরত পেয়েছি। দলের অবস্থা হচ্ছে এখন পর্যন্ত আমাদের 34টা জেলাতে কমিটি আছে, 150-র মতো উপজেলায় কমিটি আছে। আমরা গত প্রায় বছরখানেক ধরে দলের কার্যক্রম এক্সপান্ড করতে পারছিলাম না, সম্প্রসারণ করতে পারছিলাম না সিকিউরিটির কারণে। যেখানেই আমরা যাচ্ছি আমাদের কোনো জায়গাতে এমন হয়েছে, টুটুল ভাই সাথে ছিলেন, আমরা নীলফামারীতে গাইবান্ধায় গিয়েছিলাম, এক সকালে আমাদের 7-8টা ভেন্যু চেঞ্জ করতে হয়েছে। যেখানেই আমরা বুক করছি সেখানেই পুলিশ গিয়ে, আওয়ামী লীগ গিয়ে প্রোগ্রাম পণ্ড করে দিচ্ছে। তো প্রতিটা প্রোগ্রামেই আমরা দেখতে পাচ্ছি, আমরা ফিরে আসার পরে ঢাকাতে স্থানীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা মামলার পরে এরপরে ধরপাকড় চলছে। পরে সিদ্ধান্ত নিয়ে আমরা দলের এক্সপানশন বন্ধ করে দিয়েছিলাম, যে আমরা দল এই সরকারের সময় আর বাড়াবো না। তো এখন এই পট পরিবর্তনের পরে সারা দেশে আমরা আবার দল সম্প্রসারণের কাজ করছি। এটার অংশ হিসেবে গতকালকে আমাদের বিরামপুরে জনসমাবেশ ছিল, দিনাজপুরে প্রেস ক্লাবে আমরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি, আজকে আপনাদের সাথে মতবিনিময় করছি, এবং বিকালে আমাদের মিঠাপুকুরে সমাবেশ আছে। এর আগে গত কয়েকদিন আগে আমি নিজে, আমাদের কলিগ ব্যারিস্টার সানি আছে এখানে, আপনাদের দিনাজপুরের হিলি কৃতি সন্তান,
আমরা সহ কক্সবাজারে প্রোগ্রাম করে এসেছি, কক্সবাজারের বেশ কিছু জায়গায়, কক্সবাজারের পাবলিক লাইব্রেরি ময়দানে শহরে, তারপরে উখিয়াতে জনসমাবেশ করেছি এবং মানে অসম্ভব রকমের সাড়া পাচ্ছি সারা বাংলাদেশ থেকে। যে এই যে আমরা বারবার বলছিলাম যে একটা বিকল্প রাজনীতির জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, সেটা আমরা অল্প অল্প করে এই বাস্তবতাটা বুঝতে পারছি। এই রাজনীতির এক্সপানশনের বাইরে আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু আমাদের সাথে হাইলি এঙ্গেজড। আমেরিকান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছে তার সাথে আমাদের কয়েকদিন আগে মিটিং হয়েছে। এরপরে হচ্ছে ব্রিটিশ হাই কমিশনার, ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশন চিফ, অন্যান্য অ্যাম্বাসেডাররা যারা আছেন, ইন্টারন্যাশনালি আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে, জাতিসংঘের সাথে আমরা একসাথে কাজ করছি এবং আমাদের বাংলাদেশের স্বার্থ সুরক্ষা করবার জন্য যতটুকু চেষ্টা করা দরকার সেটা করে যাচ্ছি। জাতিসংঘের সাথে মিটিং করে সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম গণহত্যার বিচারের জন্য যে তাদের সাহায্য দরকার, সহযোগিতা করা দরকার, এটা কিন্তু জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে, সমন্বয়কারী আছেন, তার সাথে মিটিং করে এবি পার্টির পক্ষ থেকে আমরা সর্বপ্রথম বলেছি। কারণ যে লেভেলের এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দরকার গণহত্যা, গুম, খুনের বিচার করবার জন্য, এইটা বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রের পক্ষে করাটা অনেক জটিল। এবং জাতিসংঘ কিন্তু আমাদের কথায়, অনুরোধে সাড়া দিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে ডেলিগেশন পাঠিয়েছে। ডেলিগেশন পাঠিয়ে তারা রাজনৈতিক দলের সাথে কথা বলেছে এবং সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমাদেরকে সাহায্য করবে এই গণহত্যার বিচারে, এবং সেই জায়গাতেও কিন্তু এবি পার্টির একটা কন্ট্রিবিউশন আছে। এখন আমাদের রাজনীতিটা কি? এবি পার্টির রাজনীতির গোড়ার কথাটা হচ্ছে যে মানুষ আমার নাগরিক এবং নাগরিকদের অধিকার, এটা হচ্ছে আমার গোড়ার কথা, যে আমি কাদেরকে নিয়ে রাজনীতি করি। আমরা কি ক্ষমতায় যেতে চাই না? হ্যাঁ, ক্ষমতায় যেতে চাই, কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করি না। ক্ষমতার জন্য রাজনীতি করা আর ক্ষমতাকে আপনি একসময় ক্ষমতা আপনার কাছে আসবে সেটা রাজনীতি করাটা ভিন্ন। আমাদের রাজনীতির মধ্যে কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে কী ধরনের রাজনীতি হওয়া উচিত, এটাকে নিয়ে আমরা পশ্চিম ইউরোপের অনেকগুলো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি। তার ভিতরে যেহেতু আমরা লম্বা সময়, আমি, সানি, আমরা একটা বড় টিম ইংল্যান্ডে ছিলাম লম্বা সময়, আমরা লেখাপড়া করেছি, কাজ করেছি, প্র্যাকটিস করেছি ওখানে। তো আমাদের একটা ব্রিটিশ সোসাইটিকে খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে এবং প্রথম দিন থেকে আমরা যখন ছাত্র অবস্থায় পড়তে গিয়েছি আমাদের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে তাড়িত করতো যে আমার দেশটা এরকম না কেন? আপনি সেখানে ঘড়ি ধরে ধরে ট্রেনে, বাসে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, আপনার নিরাপত্তার গ্যারান্টি আছে, আপনার চাকুরির গ্যারান্টি আছে, লেখাপড়ার গ্যারান্টি আছে, মৌলিক মানবাধিকারের গ্যারান্টি আছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে সেগুলো নাই কেন? এই প্রশ্নগুলোর জায়গাতে আসছে যে কল্যাণ রাষ্ট্রের ধারণা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডে এবং ইউরোপে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কল্যাণ রাষ্ট্রের ধারণাটা কি জিনিস? কল্যাণ রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের প্রত্যেকটা বিষয়ে দেখভাল করবার দায়িত্ব নেবেন। নাগরিক ওনার শ্রম দিয়ে, ওনার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে চাকরি করবেন, ব্যবসা করবেন, রাষ্ট্রকে ট্যাক্স দেবেন, আর এর বিনিময়ে নাগরিককে দেখভাল করবার জন্য যা যা দরকার ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর পুরোটার দায় হচ্ছে রাষ্ট্রের। এই জন্য দেখবেন যে আপনারা খবরে আটলান্টিকে যখন ভয়েজে গিয়ে একজন ক্যাপ্টেন অথবা একজন বোট যিনি চালান তিনি যখন আটকে যান, তখন দেখবেন যে আমেরিকা ফ্লিট পাঠায় দেয় তার নাগরিককে সেভ করবার জন্য, বিমান বাহিনী পাঠায় দিচ্ছে, জাহাজ পাঠায় দিচ্ছে, কারণ সে তার একজন নাগরিককে জীবন বাঁচানোটা সে এত রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ মনে করে। তুরস্ক দেখেছি আপনার মেডিকেল ট্রিটমেন্ট দরকার একজন তুর্কি নাগরিকের, অস্ট্রিয়াতে বসে সে অ্যাপিল করেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিমান পাঠিয়ে দিয়ে ওই একজন নাগরিককে তুরস্কে ফেরত নিয়ে আসছে। এটা হচ্ছে রাষ্ট্র। তাহলে আমার রাজনীতির কেন্দ্র হচ্ছে আমার নাগরিক, আমার মানুষ, আমার জনগণ এবং তাদের অধিকার, যেটা কি আমরা বলছি কল্যাণ রাষ্ট্র। দ্বিতীয় হচ্ছে আমার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেই রাজনীতিটা বাংলাদেশে অনুপস্থিত। কি জিনিস সেটা? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্য সেবা খাতের যে দুরবস্থা সারা বাংলাদেশে, ডেঙ্গুতে কয়েক হাজার মানুষ ইতিমধ্যে প্রচণ্ড রকম আহত হয়েছে, অসুস্থ হয়েছে এবং মারাও গেছেন কয়েক শত। ডেঙ্গু তো এমন একটা রোগ না যেখানে মানুষ মারা যেতে হবে, এন্টায়ারলি একটা প্রিভেন্টেবল ডিজিজ। একজন মানুষও মারা যাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে বৃষ্টি হয় কয়দিন, ধরেন 4 মাস 5 মাস বৃষ্টি হয়, ইংল্যান্ডে সারা বছর বৃষ্টি হয়, কেউ তো ডেঙ্গুতে মারা যায় না, মশার কামড়ে মারা যায় না তো কেউ। কেন যাচ্ছে না? কারণ রাষ্ট্র কাউকে মরতে দেয় না। বাংলাদেশ রাষ্ট্র মানুষকে মরতে দেয়, সে বদার না।
বাংলাদেশ রাষ্ট্র খুন করে। আপনারাই তো রংপুরবাসীরা এবং রংপুরের সাংবাদিক ভাইয়েরা আপনার সেই আবু সাইদের সেই বিখ্যাত আইকনিক পিকচারটা ধারণ করেছেন, যে রাষ্ট্র গুলি করছে, গুলি করে সে তার নাগরিককে মেরে ফেলে। এদেশের প্রধানমন্ত্রী, বড় বড় নেতারা ফোন করে বলে যে যতগুলো মারা দরকার মারো, দায়িত্ব আমি নিব। একটা গুলি করলে একজন মরে, কেউ পালায় না। এই ধরনের বক্তব্য তো আপনারা দেখেছেন। তো এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, যে রাষ্ট্র কাকে বাঁচতে দেবে আর রাষ্ট্র কাকে অ্যালাউ করবে মরে যাবার জন্য। আমাদের স্বাস্থ্য খাতের বাস্তবতা নিয়ে এই জন্য আমরা বারবার আপিল করেছি সরকারের কাছে যে কি কি করা দরকার। স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে আমরা 13 দফা আমাদের অবজারভেশন দিয়েছি, কি কি কাজ করলে মানে ইমিডিয়েটলি আমাদের স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং আমাদের নাগরিকরা স্বস্তিতে চিকিৎসা নিতে পারবেন। এখন দেখেন, আপনারা বলতে পারেন ওয়েল এটা তো বহুদিনের সমস্যা। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি তর্কটা করছে কিনা? করছে না। আমরা ইউরোপের রাজনীতিতে দেখেছি যে এইটাই হচ্ছে রাজনীতির তর্ক, যে আমার স্বাস্থ্য খাত কিভাবে চলবে, আমার স্বাস্থ্য সেবাটা কিভাবে বাড়ানো যেতে পারে, কি করা যেতে পারে, কি করলে ডেঙ্গু থাকবে না, কি ওষুধ ব্যবহার করা হচ্ছে, এটা কি ভেজাল, এটা কি আমার দেশের, বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকা মহানগরী উত্তরের যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল, সে এবং তার কিছু কোম্পানি তাপসরা মিলে কিভাবে ভুয়া চাইনিজ সিল মেরে আপনার ওষুধ বিক্রি করছে, মশার ওষুধ। বাংলাদেশে তৈরি করা না, পচা জিনিস, ডাস্টবিনে তৈরি করা হয়েছে। তাহলে আমার রাজনীতিতে আলাপটা নাই কেন? আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা রাজনৈতিক দলের বক্তব্য তো সবসময় শোনেন। ডেঙ্গু নিয়ে কি কোনো রাজনৈতিক দল কথা বলছে? কিন্তু প্রত্যেক দিন তো মারা যাচ্ছে আমার ডেঙ্গুতে, শত শত নাগরিক মারা যাচ্ছে। তাহলে আমার রাজনীতির তর্কটা ডেঙ্গুকে নিয়ে না কেন, মশার কামড়টা নিয়ে না কেন? এবং সেটা এই বছর না তো, প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আপনাদের এই অঞ্চলে রংপুর বিভাগকে আপনারা শস্য ভাণ্ডার বলছেন, আপনাদের কারণে আমরা খেয়ে পরে বেঁচে থাকি। কিন্তু আপনাদের কৃষকরা ভালো নাই কেন? আপনাদের একজন কৃষকের প্রতি কেজি ধান উৎপাদন করতে 23 থেকে 28 টাকা, 27 টাকা, 29 টাকা খরচ পড়ে, কিন্তু সে 30 টাকা বিক্রি করতে পারছে না। তাহলে সে তো কৃষিকাজ করবে না, সে ঢাকায় গিয়ে রিক্সা চালাবে। আমি প্রচুর রিক্সাওয়ালাকে চিনি ঢাকায়, কৃষিকাজ করা বন্ধ করে দিয়েছে। আমি যখন কথা বলি তাদের সাথে বলে যে ভাই লস, তার থেকে আমি রিক্সা চালালে প্রতিদিন আমার 1000 টাকা থাকে। আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ রিক্সা চালাই, 1 সপ্তাহ বাড়ি থাকি, ঘুমাই, ঘুরি ফিরি। তাহলে আমার কৃষককে নিয়ে রাজনীতিতে তর্কটা নাই কেন? কিসে আমার কৃষক ভালো থাকবে, কি করলে আমার কৃষককে বাঁচিয়ে রাখা যাবে? কারণ সে তো আমার অর্থনীতির ভিত। তার গায়ের চামড়া হয়তো সুন্দর না, তার গায়ের ঘামে হয়তো অনেক গন্ধ লাগে, কিন্তু সে তো আমাকে খাওয়ায় পরায় রাখে, আমাকে বাঁচায় রাখে। তাহলে তাকে নিয়ে কেন আলোচনাটা নাই? তর্কটা তাকে নিয়ে না কেন? রাজনীতিটা তাকে না নিয়ে কেন? তাহলে তার কাছে আপনি ভোট চান, কিন্তু তার জীবনটাকে উন্নত করবার জন্য কোনো রাজনীতি আপনি করছেন না। এই জন্য আমরা কিন্তু বারবার দাবি করেছি যে কৃষককে প্রতি কেজি ধানের এগেনস্টে 5 থেকে 7 টাকা প্রফিট দিতে হবে রাষ্ট্রকে। দেখলাম এই সরকার আমাদের পরামর্শ শুনেছে। গতকালকে পত্রিকাতে দেখলাম আপনার সরকার এই বছর ধান কিনবে 33 টাকায়, চাল কিনবে কৃষকের কাছ থেকে মোটা চালটা 43 টাকায়। তাহলে কৃষকের 6 থেকে 7 টাকা ন্যূনতম কেজিতে আপনার লাভ থাকবে। এটা হচ্ছে আমাদের রাজনীতি। আমরা উপদেষ্টাদের সাথে দেখা করে বলেছি যে আপনি চিনি নিয়ে আমাদের এত কেলেঙ্কারি প্রতি বছর, ব্রাজিল থেকে চিনি আনা, অমুক দেশ থেকে চিনি আনা, ভারত থেকে চিনি আনা। আরে ভাই, আমার দেশে তো বিখ্যাত বিখ্যাত চিনিকল ছিল, সেগুলোকে আপনি বাঁচাচ্ছেন না কেন? সেগুলোকে আপনি উজ্জীবিত করছেন না কেন? আমার দেশের যে আপনার লাল চিনি যেটা করে, এটা বিশ্বের, আপনার আমার আখ, বাংলাদেশের আখটা হচ্ছে পৃথিবীর অন্যতম মানে উন্নত মানের আখ। তা আপনার আখের মান যদি ভালো হয়, আপনার চিনির মান ও কোয়ালিটি ভালো হবে। তো সেই জায়গাটা কেন হচ্ছে না? তো আমাদের পরামর্শ শুনে আপনারা দেখেছেন যে আমরা দেখলাম যে দিনাজপুরে আপনাদের একটা চিনি কল আছে। এখানে আদিলুর রহমান সাহেব উনি এসছিলেন। আদিল ভাইকে আমি ব্যক্তিগতভাবে বলেছি এই বিষয়ে। আদিল ভাই এসছেন, গতকালকে চিনি কল ভিজিট করতে গেছেন এবং ওনারা এটা কিভাবে রিভাইভ করা যায় চিনি কলগুলো, সেগুলো নিয়ে কাজ করছেন। এটাই হচ্ছে আমার রাজনীতি। এখন আপনারা বলতে পারেন ভাই এগুলো তো কখনো রাজনীতিতে শুনি নাই। শুনেন নাই বলেই তো দেশের এই অবস্থা। আমার রাজনীতিটা মানুষকে ঘিরে, আপনাদেরকে ঘিরে, জনগণকে ঘিরে। জনগণের দুঃখ, কষ্ট, ভোগান্তি কিভাবে লাঘব করা যায়, সেটা আমার রাজনীতি। এবং এগুলো পশ্চিমা বিশ্ব করে বলেই তারা উন্নত বিশ্ব, আর আমরা করি না বলেই আমরা হইল অনুন্নত বিশ্ব। আমাদের রাজনীতি হইল নির্বাচন দেন, টেন্ডার, চাঁদাবাজি, দখলদার। এখন দেখতে পাচ্ছেন না আপনারা,
সরকার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজ তো পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি। সব জায়গায় দেখেন শুধুমাত্র চাঁদাবাজদের তালিকা পরিবর্তন হয়েছে, ভাগাভাগি করে আমরার মতো করে চলছে, তোমরা আমরা ভাই ভাই আর কি। আপনি দেখবেন রাজনৈতিক ছত্রছায়ায় সারা বাংলাদেশের হাট ঘাট মাঠ বাস স্ট্যান্ড হকার ফেরিওয়ালা সব দখল হয়ে গেছে। তো এই যে দখল, এইটা তো রাজনীতি না। আমাদেরকে পর্যন্ত ঢাকায় আপনার হকাররা বিভিন্ন জায়গা থেকে এসে অফার দেয় যে ভাই এই রাস্তাটা যদি আমাকে নিয়ে দিতে পারেন আমি 9 কোটি টাকা 10 কোটি টাকা দিব আপনাদেরকে। তাই আমি বললাম যে আমার কাছে কেন আসছেন? বলে শুনলাম যে আপনার অনেক সুনাম আছে, পুলিশ আপনার কথা বললে ডিস্টার্ব করবে না। এই জন্য সে একটা এলাকার মহল্লার একটা রাস্তা নিয়ে আসছে, ধরেন 5-7 কিলোমিটার গুলিস্তান পল্টন এইসব এলাকাতে, যে এইটা যদি আপনি দায়িত্ব নিতে পারেন তাহলে আমরা 10 কোটি টাকা দিব আপনাদেরকে। তা বললাম ঠিক আছে, দেখা যাক আর কি। তো পরে 2 সপ্তাহ পরে আমার সাথে ওনার সাথে রাস্তায় দেখা, বলে ভাই আপনি দায়িত্ব নিলেন না তো? তো একজন বড় রাজনৈতিক দলের একজন বড় রাজনৈতিক নেতা, সাবেক এমপি মন্ত্রী, তার কথা বলছে যে ভাই উনি তো দায়িত্ব নিছেন, ওনাকে 9 কোটি টাকা দিয়ে দিচ্ছি ইতিমধ্যে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। অথচ আমার রাজনীতি হচ্ছে যে কোনো ব্যবসায়ী হকার হইতে পারবে না, রাস্তায় ব্যবসা করতে পারবে না। এটা তার নিজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। ইমিডিয়েটলি মনে হতে পারে যে ঢাকা শহরে 15 লক্ষ হকার বাঁচবে কি করে, খাবে কি করে। কিন্তু এই হকাররা কি ট্যাক্স পেয়ার? তারা কেউ কি ভ্যাট রেজিস্ট্রেশন করা আছে, টিন রেজিস্ট্রেশন করা আছে? সে কি আমার অর্থনীতির কোনো কন্ট্রিবিউশনের জায়গাতে সে আছে? নাই। এবং তার কারণে দেখবেন যারা মার্কেটের ভিতরে দোকান নিয়ে ব্যবসা করে, আমার বিশ্বাস রংপুরেও আছে, মার্কেটে যারা দোকান নিয়ে ব্যবসা করে সে কিন্তু একটা ফর্মাল ইকোনমিতে আছে। সে একটা দোকান ভাড়া দিচ্ছে, তার ট্যাক্স রেজিস্ট্রেশন আছে, তার টিন আছে, সে আপনার হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে। তাহলে অর্থনীতির কন্ট্রিবিউশনের জায়গায় তাকে তো আপনার ফর্মাল ইকোনমিতে আনতে হবে। হকার তো সমাধান না। কিছু কিছু ব্যবসা দেখবেন কোনো রাজনৈতিক দল কখনো ফর্মালাইজ করছে না। ডিশের ব্যবসা আছে, আমি জানি রংপুরে আছে কিনা, ঢাকাতে আছে। ডিশের ব্যবসা দেখবেন 2 দল মিলায়া করে, যে যখন থাকে সে তখন ডিশের ব্যবসাটা কানেক্ট করে। এখন আমরা তো ইংল্যান্ডে ছিলাম, ডিশের লাইন তো কখনো এই এলাকার মানে ছ্যাঁচড়া পোলাপানরা এসে দেয় নাই, আলাদা কোম্পানি আছে। আপনি যে মোবাইলের সিম কেনেন, এগুলো কি ছ্যাঁচড়া পোলাপান মহল্লায় বানায়? এগুলো কোম্পানি আছে। ডিশের এই যে ছাতাটা, এই ছাতাটা কি এলাকার ছ্যাঁচড়ারা বানায় না? এটার কোম্পানি আছে, স্যাটেলাইট কোম্পানি আছে। তাহলে আপনি কানেকশনটা দেওয়ার জন্য ছ্যাঁচড়া পোলাপানকে রাখছেন কেন এলাকার মহল্লাতে? ইন্টারনেট কানেকশন দেখেন, আপনি এই কোম্পানির ইন্টারনেট নেবেন, ওই কোম্পানির ইন্টারনেট নেবেন, আপনি দেখবেন এগুলো সব লোকাল কানেকশন এবং এগুলো দল বদল হয়। এরপরে দেখবেন ময়লার ব্যবসা আছে একটা বাংলাদেশে, বর্জ্য ব্যবস্থাপনা, ময়লা কালেক্ট করা, কেনা বেচা করা, এটার একটা ব্যবসা আছে। এই ব্যবসাগুলো হচ্ছে বাংলাদেশি রাজনৈতিক দলের পুনর্বাসনের ব্যবসা। এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন অ্যাডভাইজারদের সাথে কথা বলেছি, এই ব্যবসাগুলোকে কর্পোরেটাইজ করে ফেলা, এগুলোকে অফিসিয়ালি ফর্মালাইজ করে ফেলতে হবে। কারণ 2 দলের এই চাঁদাবাজি থেকে যদি আপনি এই ব্যবসাগুলোকে উঠায় না নিয়ে আসতে পারেন, দেশের ক্ষতি। কি পরিমাণ খুনাখুনি হয়েছে সারা দেশে দেখেন তো। এই ডিশের ব্যবসার দখল নিয়ে, নেটের ব্যবসার দখল নিয়ে, ময়লার দখল নিয়ে। ভিক্ষুক আর একটা বড় ব্যবসা। সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে আমি রিপিটেডলি কথা বলেছি, উনি অ্যাগ্রি করেছেন যে আপা এই বছর ভিক্ষুকদেরকে নিয়ে সিরিয়াসলি কাজ করবেন, কোনো ভিক্ষুক থাকতে পারবে না, পুনর্বাসন করা হবে। ঢাকা শহরে প্রতিদিন 6 থেকে 7 কোটি টাকা ভিক্ষা ওঠে। চিন্তা করতে পারেন কি পরিমাণ টাকা। হকারদের যে চাঁদাবাজির টাকা, 8, 7, 9 কোটি টাকা ওঠে ঢাকা শহরে প্রতিদিন। কি পরিমাণ ব্যবসা চিন্তা করেন। কোন রাজনৈতিক দলকে শুনেছেন এগুলো নিয়ে কথা বলবার জন্য? কিন্তু আপনার তাহলে হাঁটার ফুটপাথটা কোথায়? সাধারণ মানুষ যে হাঁটবে, লক্ষ লক্ষ মানুষ তো রাস্তায় হাঁটে, তো হাঁটার জায়গাটা কোথায়? এটা নিয়ে কেন রাজনীতি নাই? অতএব এটা সমস্যা সমাধান করতে হবে, যেটাকে আমরা বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। আর একটা সংকট দেখেন, বাংলাদেশের প্রতিদিনকার ভোগান্তির জায়গা হচ্ছে গণপরিবহন। আপনি দেখবেন যে আপনি এই সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু মোটরসাইকেল বাংলাদেশে। যাত্রী কল্যাণ সমিতি রিপোর্ট দেখলাম, আপনার প্রতি বছর 7 থেকে 8, প্রতি মাসে 7, 8, 9 হাজার লোক মারা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। এখন যারা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকেন, মোটরসাইকেল না চালায় উপায় কি? সে কিভাবে চলাফেরা করবে? বিকল্প কি ভালো যানবাহন আছে যেটাতে আপনি নিরাপদে স্বাচ্ছন্দ্যে রাত 11টা 12টা থেকে শুরু করে যে কোনো সময় আপনি চাইলে চড়তে পারবেন? তাহলে সে ব্যবস্থাটা নাই কেন? তাহলে এইটা হচ্ছে আমাদের রাজনীতির মোদ্দা কথা। কয়েকদিন আগে দেখেছেন, আমরা 1-2 সপ্তাহ আগে জনপ্রশাসনের
রিফর্ম নিয়ে কথা বলেছি। আমলাতন্ত্র কাজ করছে না, আমলাতন্ত্রের সচিব থেকে শুরু করে টোটাল সচিবালয় নিষ্ক্রিয় হয়ে গেছে। সরকার আমাদের রিকমেন্ডেশন শুনেছে এবং তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা আমলাদেরকে ডেকেছে, কথা বলছে কি করা যায়। আমরা পল্লী বিদ্যুৎ নিয়ে কথা বলেছি গত কয়েকদিন আগে, হয়তো আপনাদের চোখে পড়েছে যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির সাথে একটা দ্বন্দ্ব চলছে এবং পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক ডজন কর্মকর্তাকে ডিসমিস করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে অন্যায্যভাবে। তাদের প্রতিবাদ করেছি, সরকার সেটা শুনেছে, ইমিডিয়েটলি কমিটি করে দিয়েছে। এই ব্যাপারে তারা তদন্ত করে তারা সিদ্ধান্ত দেবে। তাহলে সরকার এই সমন্বয়টা কেন করছে? কারণ সরকার এই রাজনীতির সাথে পরিচিত আগে ছিল না, এখন হচ্ছে। যে আমরা সরকারকে আসলে সাহায্য করছি, বিকল্পটা বের করে দিচ্ছি, আসলে আপনার কি করা দরকার, কি করা উচিত, এটার সমাধান কিভাবে হবে। কালকে আমরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রেস ব্রিফিং করব ঢাকাতে। আপনারা জানেন হয়তো যে বাংলাদেশে 34টা কোম্পানি আছে যারা সবাই বিদেশি বিনিয়োগকারী। এই 34টা কোম্পানি হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে কাজ করবে, উইন্ড এবং সোলার দিয়ে। এটার ক্যাপাসিটি হচ্ছে প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করতে পারবে। এই সরকার ক্ষমতায় নেবার পরে যেহেতু কুইক রেন্টাল বন্ধ করে দিয়েছে, এই রিনিউয়েবল এনার্জিরও প্রত্যেকটা কোম্পানির কাজ তারা স্থগিত করে দিয়েছে। সমস্যা হচ্ছে যে এই যে 3000 মেগাওয়াটের কাজ আপনি স্থগিত করে দিলেন, এগুলো তো সব বিদেশি বিনিয়োগকারী, আপনি এটা তো করতে পারেন না তো। কারণ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ তো আমার আপনার জন্য খুবই জরুরি একটা ব্যাপার। এখানে চায়না ইনভেস্ট করছে, দক্ষিণ কোরিয়া ইনভেস্ট করেছে, সিঙ্গাপুর করেছে, মালয়েশিয়া করেছে, এডিবি করেছে। তাহলে কালকে আমরা সরকারকে আমাদের পক্ষ থেকে বলবো যে স্থগিত প্রত্যাঘাত মানে উজ্জ্ব করে তাদেরকে আপনারা কাজ করতে দেন। তারা কেন করেছে? এখানে কয়েকটা 4-5টা কোম্পানি আছে যেখানে আওয়ামী লীগের সাবেক হর্তাকর্তাদের শেয়ার আছে। ধরেন সালমান এফ রহমানের আছে, আনিসুল হকের আছে, হাসান মাহমুদের আছে, এরকম কিছু কিছু লোকের আছে। 5-10% শেয়ার আপনি রাষ্ট্রের পক্ষে নিয়ে যান, রাষ্ট্রের মালিকানা হয়ে যাক, অথবা ওই কোম্পানিকে আপনি শতভাগ বিনিয়োগ করতে দেন। কিন্তু তার বিদেশি বিনিয়োগটাকে তো আপনি আটকাতে পারেন না, কারণ প্রতিটা কোম্পানি ইতিমধ্যে 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 200 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করে ফেলেছে। তো যে বিদেশি কোম্পানিটা 200 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে তাকে আপনি বলছেন আপনি ব্যবসা করতে পারবেন না। এটা দেশের ভাবমূর্তি নষ্ট করবে, বিদেশিদের যে বিনিয়োগ, এই বিনিয়োগকে ডিসকারেজ করবে। অতএব সেইটা আমরা কালকে বলবো। তো এইটা হচ্ছে আমাদের রাজনীতি, যে প্রত্যেক দিনের মানুষের কষ্ট, দুঃখ, ভোগান্তি, অধিকার, এগুলোকে নিয়ে কি করা যায়, কিভাবে দেশটাকে ভালো করা যায়, দেশটাকে বদলে দেয়া যায়। এই রাজনীতিটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের রাজনীতি। এই রাজনীতিটাই হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এবং এই রাজনীতিটাকেই আমরা বলছি দ্বিতীয় প্রজন্মের রাজনীতি। এই রাজনীতির কথাটাই আমরা গত 4-5 বছর থেকে বলে আসছি, যেটা জুলাই আগস্টে 2024-এর তরুণরা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে। পরিবর্তন চাই, সংস্কার চাই, বাংলাদেশ 2 চাই, নতুন বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত চাই, সেকেন্ড রিপাবলিক চাই। এই কথাগুলো তারা বলেছে। আমরা যা যা বলেছি গত 4-5 বছরে, ছাত্ররা তার প্রত্যেকটা কথা বেছে নিয়েছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটা আমরা বলেছি বহু কয়েক বছর থেকে। এই দেশ কোনো বংশের কাছে ইজারা দেওয়া হয় নাই, সাবকওলা দলিল করে লিখে দেওয়া হয় নাই। এই দেশটার সংবিধানে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে বলে দেওয়া ছিল উই দ্য পিপল। আমরা সবাই মিলে, বলা হয় নাই শেখ বংশ, অমুক বংশ, তমুক বংশ মিলে এই রাষ্ট্রকে আমরা স্বাধীন করছি, এটা বলা হয় নাই। উই দ্য পিপল বলা হয়েছে। আমরা দেশবাসী যুদ্ধ করবার সময় আমরা সবাই মিলে করেছি, বাঙালিরা, অবাঙালিরা, পাহাড়িরা, উর্দুভাষীরা, তারপরে হচ্ছে চাকমা, মারমা, সবাই যুদ্ধ করেছে। তাহলে সবার রাষ্ট্র হইল না কেন? এটা দলের রাষ্ট্র হইল কেন? বংশের রাষ্ট্র হইল কেন? এই রাষ্ট্রটাকে সবার রাষ্ট্র বানানোর রাজনীতি হচ্ছে কল্যাণ রাষ্ট্রের রাজনীতি। এটাই এবি পার্টি গত 5 বছর থেকে বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে করে আসছে এবং করে যাচ্ছে। এই রাজনীতিটা নিয়েই হচ্ছে আমাদের এই ছোট্ট ব্রিফিং আজকে আপনাদেরকে জানান দেয়া। এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে করবেন। ধন্যবাদ। সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, আগামী দিনে এই লক্ষ্যটি আপনারা এগোবেন। আপনার ক্ষমতায় যেহেতু ক্ষমতায় যেতে জানতে লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে আপনার ক্ষমতায়
আরেকটি কথা হলো যে আমরা তো অতীতে দেখেছি রাষ্ট্র যার ক্ষমতা তার জনতা তার সেগুলো আমরা দেখি। আপনাদের ব্যানারে যেটা আছে সেটা হচ্ছে এবি পার্টির অঙ্গীকার Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico. জনতান্ত্র রাষ্ট্র আমরা দেখিনি, আমরা দলের রাষ্ট্র জনতান্ত্র যে দল ক্ষমতায় তারাই আপনাদের লক্ষ্য যেটা এটা বাস্তবায়ন করতে কত বছর আপনাদের লক্ষ্য এই বিষয়টা বলবেন। আরেকটি হলো যে আপনারা বলছেন যে আমরা নিরাপত্তার বিষয়টা অর্থের কথা বলেন, একটি দল পরিচালনা করতে ব্যাপক অর্থের যোগান কারা দিচ্ছে বা কারা যদিও বহির্বিশ্বে অনেক বন্ধু বান্ধব আছে, সংগঠন আছে যারা আপনাদের সহায়তা করছে বিভিন্ন ভাবে, এই বিষয়টি ক্লিয়ার করতে অর্থের বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রকে ইস্যুর উপরে রিকমেন্ডেশন দেয়াটা শুধু আমরা এই আমলে করছি তা না, আওয়ামী লীগের আমলে করেছি। আপনি যদি আমাদের প্রেস ব্রিফিংগুলো দেখেন, তখনকার সমসাময়িক সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি হোক, সেটা আপনার যানবাহন গণপরিবহনের সমস্যা হোক, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ইটের ভাটা এবং পলিউশন যেটা হোক, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ব্রিফিং করেছি এবং ওই সময়কার সরকারকে আমরা বিকল্প রিকমেন্ডেশন দিয়েছি। আগেও দিয়েছি, তারা শুনে নাই, শুনতো না। কিন্তু এখন যেটা হচ্ছে, তারা যেহেতু একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ক্ষমতায় এসছে, তারা পরামর্শগুলো শুনছে, বক্তব্যগুলো নিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেশটা জনতার হবার আগে জনতাকে বুঝতে হবে তারা দেশটাকে তাদের বানাতে চায় কিনা। এক্সাম্পল দেই, যেটা আমি প্রায় এখন বলছি, ভোটের কথা। দেখেন, আপনারা যারা এলাকায় থাকেন, আমি প্রচুর স্থানীয় জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে ধরেন আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনি একটা লিফলেট করে শুধু জনগণকে জানায় দিবেন যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন। আপনি কাউকে নগদে বিকাশে কিছু দেবেন না, বিরিয়ানি খাওয়াবেন না, ফুসপানি, পান, বিড়ি, সিগারেট, গান বাজনা, কুদ্দুস বয়াতি, মমতাজ কিছু করবেন না। খালি আপনি লিফলেটে জানায় দিবেন, ভাই এটা আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমি নির্বাচিত হইলে আপনাদের জন্য এগুলো এগুলো করব। এইটা জানার পরে একটা ইউনিয়নে নিজ দায়িত্বে নিজ খরচে শীতের সকালে অটো ভাড়া করে এসে আপনাকে ভোট দেবে, এই শতাংশটা কত? কোনো জনপ্রতিনিধি বলে নাই এটা 5 থেকে 10% বেশি হবে। তাহলে আপনার দেশে 12 কোটি 10 লাখ ভোট, তারা আসলে কারা? বয়স 18 হইলে কি ভোটার হওয়া উচিত? আমি তো এই দেশে ভোটার দেখি না তো। যিনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বিড়ি, পান, সিগারেটের কাছে, বিরিয়ানির কাছে ভোট বিক্রি করেন, তিনি তো এই দেশের নাগরিক হইতে পারেন না। তিনি এদেশে থাকতে পারবেন, এদেশের বাসিন্দা। এদেশে তো মানুষ থাকে না, এদেশে কত পাখি থাকে না? আপনাদের এই যে গাছপালা দেখলাম, কত পাখিরা আছে এখানে। পাখিদেরকে তো আপনি ভোটাধিকার দেন না। কেন দেন না? কারণ সে চিন্তা করতে পারে না। তাহলে যে লোকগুলো টাকা ছাড়া চিন্তা করতে পারে না ভোটের ব্যাপারে, তার মধ্যে পাখির সাথে সম্পর্ক কোথায়? পার্থক্য কোথায়? তাহলে আপনার ভোটার কোথায়? তাহলে সে দেশে 87% ভোট পড়ে কিভাবে? 73%, 74%, 67% ভোটার আসে কোত্থেকে? প্রার্থীরা টাকা পয়সা দিয়ে এটা মোবিলাইজ করে। তাহলে জনতাই তো নাই, আপনারা জনতার রাষ্ট্র আসবে কোত্থেকে? তো এই জন্য আমরা এই যে ভোটারের জন্য যে কমিশনটা হয়েছে, আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন সংস্কার একটা কমিশন হয়েছে, তাদেরকে ইতিমধ্যে আমরা বলেছি যে এই সংস্কার কমিশনের প্রধান কাজ হবে 12 কোটি 10 লাখ মানুষকে ভোটার বানানো। মানেটা কি আসলে ভোটার হওয়াটা? আপনার দায় কি, দরদ কি, আপনার দায়িত্বটা কি, কি হইলে আপনি নাগরিক হবেন, কি হইলে আপনি ভোটার হবেন? যদি ওইটা করা যায়, তখনই শুধুমাত্র আপনার যদি জনতা থাকে, জনতার রাষ্ট্র হবে। আপনার যে দেশে জনতা নাই, সেই দেশে জনতার রাষ্ট্র হবে না। সে দেশে মাফিয়াতন্ত্র হবে, দালাল হবে, রাজা প্রজার রাষ্ট্র হবে। এই জন্য যেটা হয়েছে, এটা একটা রাজা প্রজার রাষ্ট্রে পরিণত হয়েছে, গণপ্রজাতন্ত্র হয় নাই। খরচের ব্যাপারে হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে দলের সদস্যরা আমরা সবাই টাকা দিই। আমরা যারা দল করি আমরা সবাই মাসিক চাঁদা দিই। মাসিক চাঁদার বাইরে হচ্ছে আপনার মানে পার্টিকুলার ইভেন্ট যখন থাকে, ইভেন্টের জন্য আমরা আবার একটু বেশি টাকা দিতে হয়। ধরেন আমি মাসে যদি 2000 টাকা দিই, একটা ইভেন্টের জন্য হয়তো আমি 5000 টাকা দিই। আর শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছ থেকে টাকা পয়সা নেই। এইভাবে দল চলছে এবং আমরা বোধ করি দলটা এইভাবেই চলা উচিত। কারণ আপনি যদি কর্পোরেট ফান্ডিংয়ের দিকে যান, বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নেন, তারা দিন শেষে আপনার দল এবং দলের মাধ্যমে রাষ্ট্রকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করবে। এই জন্য নীতিগতভাবে আমরা চাচ্ছি বড় বড় কোনো কোম্পানির কাছ থেকে টাকা না নিয়ে
সাধারণ মানুষদের চাঁদা দিয়ে দল চালানো। এই সিস্টেমটাকে কিভাবে অর্গানিক করা যায়, প্রাতিষ্ঠানিক করা যায়, এই জন্য আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, আমাদের রেগুলার অডিটর আছে। প্রত্যেক মাসের অ্যাকাউন্টস প্রত্যেক মাসে অডিট করা হয়। এই থার্ড পার্টি অডিটিং করে এটা আবার আমাদের পার্টির কমিটিতে প্রেজেন্ট করা হয়। এই অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়েই আমরা আয় এবং ব্যয় চালিয়ে যাচ্ছি। ভাই, আমরা সময়ের ব্যাপারে উদার ইন দ্য সেন্স যে অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু সংবিধানের 90 ধারার সরকার না যে আপনি নির্বাচন করতে আসছেন। দুই কারণে, একটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই আগস্টে পরিবর্তন হয় নাই, যদিও আমরা রাজনৈতিক কর্মী, আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে 6 কোটি তরুণ যুবকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্টে, তারা কেউ নির্বাচনের দাবি তোলেন নাই। আপনাদের তো প্রচুর দেয়াল লিখন আমি দেখলাম, আপনাদের চোখে পড়েছে কিনা যে অবিলম্বে নির্বাচন চাই, এমন কোনো দেয়াল লিখন দেখেছেন আপনারা? ঢাকাতে আমি দেখি নাই। 6 কোটি তরুণ বলে নাই আমরা ইমিডিয়েটলি নির্বাচন চাই। তাহলে এই সরকারের ম্যান্ডেটটা আমাদের বোঝা দরকার যে তরুণদের সরকার, তরুণরা কি চায়। এর মানে আমি বলছি না তারা অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় থাকবে, ইচ্ছা মতো করবে, তা না। এই সরকারটাকে এই কারণে আমি বলছি যে ইলেকশন প্লাস ম্যান্ডেট, শুধু ইলেকশন ম্যান্ডেট না। সে সংস্কার করবে, তরুণ যুবক রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, সুশীল সমাজ সবার সাথে পরামর্শ করবে, করে একটা টাইমের পরে সংস্কার এবং নির্বাচনের দিকে সে এগোবে। নিউ ইয়র্ক টাইমসের কিন্তু ইন্টারভিউতে কিন্তু প্রফেসর ইউনুস পরিষ্কার করে দিয়েছে যে আমরা সংস্কার কমিটিগুলোর রিপোর্ট পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। রাজনৈতিক দলগুলো কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই সংস্কারগুলো আপনারা কি নিজেরা বাস্তবায়ন করবেন, না আমরা বাস্তবায়ন করব, না আমরা বাস্তবায়ন করা শুরু করব আপনারা শেষ করবেন, না আমরা কিছুই করব না। এইটার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে তারা আদৌ সংস্কারে হাত দেবে কিনা, ওই রিকমেন্ডেশনের উপরে। এরপরে হচ্ছে তারা ভোটার হালনাগাদ করবে, ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দিকে যাবে। মূল্যায়ন হচ্ছে যে তাদের মূল্যায়নের আগে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশের ইতিহাসের কোন বাস্তবতায় এই সরকারটা ক্ষমতা নিয়েছে। 71 সালের যুদ্ধেও আমাদের প্রশাসন এরকম ভেঙে পড়ে নাই যেটা জুলাই আগস্টে হয়েছে। 75-এ, 81-তে অথবা 90-তে, 111-এর সময় বাংলাদেশের কোনো পরিবর্তনের সময় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এরকম ভেঙে যায় নাই। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখন ফাংশনাল না, সেটা সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব কিছু ভেঙে গেছে। দেশের ন্যূনতম নির্বাচিত কোনো প্রতিনিধি নাই, কোনো জায়গাতে নাই। তো সেই রকম একটা বাস্তবতায় এই সরকার ক্ষমতায় নিয়েছে। বুঝতে হবে যে কি পরিমাণ ভাঙা পাহাড় পাড়ি দেবার একটা চ্যালেঞ্জ তাদের মাথার উপরে আছে। সেটাকে বিবেচনায় আমরা বোধ করছি এখন পর্যন্ত সরকার পারফরমেন্স খুব খারাপ বলা যাবে না। আপনি দেখেন প্রায় 80-র মতো স্যাবোটাজ তাদেরকে ফেস করতে হয়েছে। গত 2-3 দিন আগে দেখলেন যে আওয়ামী প্রতিবন্ধী লীগ নামে নতুন আর একটা স্যাবোটাজ আসছে। যেই পঙ্গু হাসপাতালে একজন বিদেশি অ্যাম্বাসেডারকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা রোগীদেরকে দেখতে গেছেন, সেখানে তারা তার সাথে দেখা করবেন না বলে রাস্তায় শুয়ে পড়লেন, দেখা দিলেন না। কিন্তু সেই প্রতিবন্ধীরাই বিকেলবেলা রাস্তা অবরোধ করে বলছেন যে উপদেষ্টাকে আসতে হবে, উপদেষ্টা এসে আমাকে দেখা করতে হবে, আমাদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ করতে হবে এবং আমাদের দাবি দেওয়া মেনে নিতে হবে। তাহলে যাদের সাথে দেখা করবার জন্য ওনারা গেলেন তাদের সাথে তারা দেখা করলেন না কেন? আবার দেখা করলেন না কিন্তু আপনারাই কেন আবার হুইল চেয়ারে ভর করে এসে রাস্তা অবরোধ করলেন? আমরা পার্সোনালি আমাদের বিভিন্ন সোর্সে খবর নিয়েছি, এই প্রতিবন্ধী ছেলেপেলেগুলো হচ্ছে ছাত্রলীগের ক্যাডার, যারা আহত হয়েছে সত্য। কারণ আপনি জানেন যে ছাত্রলীগেরও কিন্তু শত শত ছেলে আহত হয়েছে, গুন্ডামি করতে করতে গিয়ে এগুলো গুলিবিদ্ধ হয়েছে। এই ছাত্রলীগের ক্যাডার গুন্ডা প্রতিবন্ধীগুলো হচ্ছে আওয়ামী প্রতিবন্ধী লীগ আকারে রিসেন্টলি হাজির হয়েছে। এর মানে এটা না নাগরিক হিসাবে সে চিকিৎসা পাবে না, অবশ্যই পাবে, তার বিচার হবে, কিন্তু নাগরিক হিসাবে তার শতভাগ চিকিৎসা রাষ্ট্রকে এনশিওর করতে হবে, সে যত গুন্ডা লীগ হোক আর আওয়ামী লীগ হোক।
তাহলে দেখেন ৭৫+ স্যাবোটাজ এই অন্তর্বর্তীকালীন সরকারকে গত ৩ মাসে ফেস করতে হয়েছে। প্রশাসনে অরাজকতা চলছে, ডিসিরা মারামারি করতেছে সচিবালয়ে, এরকম ঘটনা গত ৫৩ বছরে আমরা দেখি নাই। প্রজ্ঞাপন হওয়ার ২৪ ঘন্টার ভিতরে প্রজ্ঞাপন বাতিল হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে আমাকে জানাইছে প্রধান উপদেষ্টার একজন পিএস অ্যাপয়েন্ট করা হয়েছে আপনার বেইজিংয়ে একজন আমলাকে, ২৪ ঘন্টার নোটিসে তাকে ঢাকায় এনে পিএস করা হয়েছে এবং খুবই যোগ্য মানুষ, বুয়েটে পড়া একজন মানুষ, আমলা, বিদেশি ফরেন ক্যাডারের আমলা। ২৪ ঘন্টা পর তার প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। জিজ্ঞেস করলাম যে বলে আমরাও জানি না যে কে কিভাবে কাকে নিয়োগ করছে, বাতিল করছে। উপদেষ্টারা পর্যন্ত আমাকে বলছেন যে আগের দিন গিয়ে দেখলাম এক পিএস এপিএস, পরের দিন গিয়ে দেখি আর এক পিএস এপিএস। কিভাবে বাতিল হচ্ছে, কে বাতিল করছে, কে করছে? এই লেভেলের আওয়ামী স্যাবোটাজ এখনো চলছে। দেশের এখনো অধিকাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন পুলিশে এবং আমলাতন্ত্রে অধিকাংশ আওয়ামী লীগের লোক, এবং তারা এই কারণে এখনো স্যাবোটাজের স্বপ্ন দেখে। তো সেই বাস্তবতায় আমাদেরকে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কোন লেভেলের চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করতে হচ্ছে। তারপরেও দেখেন ইনফ্লেশন গত বছরের তুলনায় যদি আওয়ামী লীগের সাথে তুলনা করেন একই সময়ের তুলনায় কিন্তু জিনিসপত্রের দাম কম, যদিও সেটা মধ্যবিত্তের নাগালের বাইরে। ইভেন অধিকাংশ পত্রিকা, বণিক বার্তা, প্রথম আলো, শেয়ার বিজের যে আমি যে কম্পারেটিভ রিজন দেখেছি, গত বছরের একই সময়ের থেকে এখন জিনিসপত্রের দাম কম, কিন্তু এটা গরিবের জন্য এনাফ না, আমাদের মধ্যবিত্তের জন্য এনাফ না, এটা আরও কমাইতে হবে, ইনফ্লেশন কমাইতে হবে আরও। তো সেই জায়গাতে দেখেন আমাদের বিদেশি রেমিটেন্সের পরিমাণ বেড়েছে, সরকারের রিজার্ভের পরিমাণ আস্তে আস্তে করে বাড়ছে। আমরা রিজার্ভে হাত না দিয়ে $2 বিলিয়ন 20,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে এই সরকার গত 3 মাসে। তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের এই চ্যালেঞ্জগুলোর প্রেক্ষিতে যদি আমি তার সাফল্য দেখি, আমি বোধ করছি যে আগামী 1-2 মাসের ভিতরে তাদের প্রশাসনের উপর নিয়ন্ত্রণ আরও বাড়লে পরে তারা আপনার আরও বেশি ডেলিভার করতে পারবে। প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে আমাদের কাছে মনে হয়েছে তিনি আন্তরিক, তিনি প্রত্যেকটা ভুল আমরা যেগুলো বলেছি এগুলো উনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এগুলো সত্য, আমরা করতে পারছি না, এগুলো করতে হবে আমাদেরকে, এবং ওনারা করবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে যেগুলো আছে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা মনে করছেন যে নির্বাচনটি দেওয়া উচিত। আপনারা কি মনে করছেন এই নির্বাচনটি, জাতীয় নির্বাচনটি কত সময়ের মধ্যে বা কয় বছরের মধ্যে দেওয়া উচিত বলে আপনারা মনে করছেন? যেটি আপনি বললেন যে আপনি সময়ের ক্ষেত্রে উদার, তো আপনাদের এরকম কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে যে এই সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচনটি দেওয়া উচিত? না, নাই কোনো সময় নাই। কারণ হচ্ছে যে আপনাকে বললাম যে ম্যান্ডেটটা বুঝতে হবে, এটা নির্বাচনকালীন সরকার না। তারপরও যদি রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার একমত হইতে না পারে সময়ের ব্যাপারে, আমি পাবলিকলি টকশোগুলোতে ইতিমধ্যে প্রস্তাব করে দিয়েছি রেফারেন্ডাম দিয়ে দেন, নির্বাচন কখন হবে। আপনি একদম জনগণের কাছে চলে যান, মতামত নিয়ে নেন, গণভোট দিয়ে আপনি প্রশ্ন জিজ্ঞেস করে দেন যে আপনারা কি অবিলম্বে নির্বাচন চান, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 18 মাস, টিক বক্স দিয়ে দেন। দ্বিতীয় প্রশ্ন করেন যে আপনারা কি আগে সংস্কার চান তারপরে নির্বাচন চান, জনগণের উপর মতের ভিত্তি করে তারপরে আপনি সময় ঠিক করেন। আর পারফরমেন্স ঠিক করে দেবে যে আসলে নির্বাচন কখন হইতে হবে। যখন আপনি দেখবেন যে তারা খুবই ব্যাডলি পারফর্ম করছে, তারা আসলে দেশ চালাতে পারছে না, তখন আপনারা সবাই মিলি এই দাবিটা তুলব যে আপনারা আসলে চালাতে পারছেন না, দয়া করে নির্বাচন দিয়ে চলে যান। কিন্তু পারফরমেন্স যদি রিলেটিভলি ভালো থাকে, আমরা বোধ করছি ওনাদেরকে একটা একটা শান্তশিষ্ট পরিবেশে কাজ করতে অ্যালাউ করা উচিত। তা না হলে খুব বেশি প্রেশার ওনাদের রেগুলার কাজগুলোকে ব্যাহত করবে, এটা আমরা বোধ করছি। আপনি এর আগে খুব চমৎকার করে বলছিলেন যে অনেক কয়েকটা ইস্যুতে উপদেষ্টারা আপনাদের কথা শুনেছে এবং এটা খুবই আপনারা তাদের খুব খুশি হয়েছে। একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং একটা প্রশ্ন করতে চাই। দৃষ্টি আকর্ষণটা হলো যে তিস্তা নদীকে বলা হয় রংপুরের জীবনরেখা এবং এটি বাংলাদেশ অংশের যে 117 কিলোমিটার সেটা 5টা জেলাকে গাইবান্ধা পর্যন্ত। অনেক বছর আগে থেকে আমরা শুনছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং সিএডি করতে চায়, এজন্য $1 বিলিয়ন খরচ করে তার সমীক্ষা করেছে, ডিজাইন করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমল থেকে একটা কথাই অঞ্চলে আছে যে ভারত চায় না যে ভারতের সীমানার এত কাছাকাছি চীন কোনো প্রকল্প বাস্তবায়ন করুক, যার কারণে এই নীতি বাস্তবায়ন হয়নি। এখন তো সেই আওয়ামী লীগের ইচ্ছা পোষণকারী সরকার নেই, সেই আলোচনাটি 100 দিন পরেও কেন হচ্ছে না, এটা আপনি উপদেষ্টা পরিষদে কার সঙ্গে কথা বলে দৃষ্টি আকর্ষণ করবেন কিনা,
যদি না করে তাহলে আমাদের তরফ থেকে এই করার অনুরোধ। আরেকটি প্রশ্ন হলো যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের একটা ব্যাপার হচ্ছে, প্রস্তাব এসে জামাতের কাছ থেকে আরো ছোট ছোট অনেক দলই চাচ্ছে। বিএনপি মহাসচিবকে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম, উনি রিজেক্ট করেছেন যে এই প্রেক্ষাপটটা বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হয়, আবার সংবিধান সংশোধনের ম্যান্ডেটও এই সরকারের না থাকে, তাহলে সত্যিকারের সংস্কার আমরা চাচ্ছি, এই সমস্যাটা তাহলে কোথায় হলো? ধন্যবাদ। দেখেন, তিস্তার ব্যাপারে আমাদের বক্তব্য বহুদিন থেকে আমরা বলেছি। আমাদের এই অঞ্চলের কৃষকদেরকে নিয়ে যখন আমরা প্রোগ্রাম করেছি, কথা বলেছি, আমরা বলেছি যে তিস্তার সমাধান করা দরকার। তিস্তার মহাপরিকল্পনার ব্যাপারে কিন্তু পরিবেশ আন্দোলন যারা করেন তাদের আবার একটু ভিন্ন মত আছেন। তারা বোধ করছেন যে ভারতে গঙ্গা বাঁধ তৈরি করে কৃষকদের উপকার করবার যে পরিকল্পনাটা 60-এর দশকে হয়েছিল, সেটা কিন্তু এখন ভারতের পরিবেশ এবং কৃষকদের জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। প্রচুর বন্যা হচ্ছে এলাকায়, হুগলিতে, বিহারে, উড়িষ্যাতে, আসামে। তো তারা বোধ করছে যে এইটা তখনকার ইঞ্জিনিয়ারিং ওয়াইজ রাইট ডিসিশন হয় নাই। তো এই জন্য পরিবেশ আন্দোলন করেন এমন অনেকে আমাকে বলেছেন যে এটা নাকি একটা একটা অর্গানিক সমাধান করা সম্ভব, মানে যেটা হাইটেক না গিয়ে নদী ড্রেজিং করে দিয়ে আপনার এই ফ্লো বাড়ানোর একটা পরিকল্পনা হাতে নেওয়া সম্ভব, এবং যেটা এখন করতে হয়তো আমাদের আপনার 12,000 থেকে 18,000 কোটি টাকা খরচ হতে পারে, সেটা নাকি আমরা 1,000 কোটি টাকার মধ্যে সেরে ফেলতে পারবো। এখন এই বিষয়টা আমাদেরকে আরও বুঝতে হবে আর কি। আমি চাচ্ছি এটা সমাধান হোক, সেটা যদি আমাদের নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব অর্থায়নে এবং আমাদের কৃষকদের লং টার্ম ভবিষ্যৎ চিন্তা করে সমাধানটা করা যায়, সেটা ভালো হয় কিনা। চায়নার আর একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে এরকম প্রচুর নদী নিয়ন্ত্রণ প্রকল্প যেটা তারা করেছে, এগুলো কিন্তু চায়নাতে ক্ষতির কারণ হয়েছে। আপনি দেখেন চায়নাতে ইদানিং যে বন্যাগুলো হচ্ছে, অধিকাংশ বন্যা হচ্ছে এই মহাপরিকল্পনা, এই যে বাঁধ নিয়ন্ত্রণ, নদী নিয়ন্ত্রণকে ঘিরে। কারণ আল্লাহ তাআলার তো সৃষ্টির একটা সুন্নত আছে, একটা ধারাবাহিকতা আছে যে উনি নদী কিভাবে ফ্লো করাচ্ছেন। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমি রেজওয়ানা আপার সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে পরিবেশের জায়গা থেকে, এবং এটা নিয়ে কি করা যায়, এবং আমরা প্রয়োজনে যদি পরিবেশ আন্দোলন যারা করছেন তাদের সাথে কথা বলে একটা সলিড লং টার্ম সলিউশনে আসা যায়, সেটা নিয়ে আমরা পাবলিকলিও দাবি তুলব আর উপদেষ্টাদেরকেও বলবো। দ্বিতীয় হচ্ছে আপনার পিআরের ব্যাপারে, নীতিগতভাবে আমি পিআরের পক্ষের মানুষ। পিআরের কিন্তু অনেকগুলো মডেল আছে এবং অনেক জটিলতা আছে এখানে। পিআরের একটা মডেল হচ্ছে যেটা আদি মডেল বলে, সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র আপনি দলকে ভোট দেবেন। ধরেন নৌকা থাকবে, ধানের শীষ থাকবে, লাঙ্গল থাকবে, ঈগল থাকবে, আপনি শুধু দলকে ভোট দিয়ে চলে যাবেন। এই মডেলটা যে দলীয় স্বেচ্ছাচারিতার কথা আমরা বাংলাদেশে বলি, দলগুলোকে কিন্তু আরও স্বেচ্ছাচার বানিয়ে দিবে। এখন কিন্তু আপনার একটা সুযোগ আছে, দল যদি খারাপ প্রার্থীকে নমিনেশন দেয়, এলাকাতে আপনি তাকে হারায় দিতে পারবেন। একটা বাজে লোকরে দিচ্ছে, থার্ড ক্লাস লোক, এর ভোট দিব না, বিদ্রোহী প্রার্থীকে দিব, ওকে দিব, একে দিব। এইটার একটা সমস্যা আছে। পিআরের যে নরওয়ের একটা মডেল আছে, এই মডেলটা মনে হয় যে সবচেয়ে বেশি আধুনিক মনে হয়েছে আমার কাছে। সেখানে হচ্ছে আপনি দলকেও ভোট দেবেন, বা দলের অধীনে প্রার্থীদেরও তালিকা থাকতে হবে, এবং কোন কোন প্রার্থীকে আপনি পছন্দ করেন না সেটা আবার আপনি বলতে পারবেন। যে তোমার এই রংপুর শহরে ধরেন 10টা সিট আছে, তো এখানে আপনি ধানের শীষ প্লাস হলো 10 জনের তালিকা থাকবে, তাহলে আপনি কাকে ভোট দিচ্ছেন, ধানের শীষ বলতে আপনি কয়জনকে মিন করেন সেটা আপনি ওখানে বলতে পারবেন। যে আমি ধানের শীষ বলতে 10 জনের এই 3 জনকে মিন করি, 7 জন ভালো 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 মানুষটা। তাহলে এইটার একটা অপশন হতে পারে, এবং আপনি এটার সাথে আমেরিকান স্টাইল যোগ করতে পারবেন। কেন ভালো না এটা মন্তব্য লেখা যায় নিচে, যে আমি তাকে চোর মনে করি, ধর্ষক মনে করি, চাঁদাবাজ মনে করি, বলতে পারবেন। প্রবলেম হচ্ছে বাংলাদেশে ভোটারদের জন্য এটা জটিল হয়ে যাবে। যেই লেভেলের আপনার মানে অল্প শিক্ষিত এবং কম বুঝওয়ালা ভোটার আছেন আমাদের সাধারণ মানুষ, তাদের জন্য পিআরটা ইস্যু ভিত্তিক, কোন দলের কি পলিসি, কাকে ভোট দিলে দেশের বেনিফিট হবে, সেইটা বিবেচনায় আসাটা খুব জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে একটা সমাধান হতে পারে যে আমরা পার্শিয়াল এবং মিক্স সিস্টেমে যেতে পারি কিনা। ধরেন 50টা আসনে আপনি পিআর করলেন, দেশের সবচেয়ে শহরের, ঢাকা, রংপুর শহর, চট্টগ্রাম শহর, যেখানে সবচেয়ে বেশি শিক্ষিত এবং সচেতন মানুষরা থাকেন বলে আমরা ধারণা করি, এই রকম 50টা আসনে আপনি একটা মডেলিং করে দেখতে পারেন যে এটা কীভাবে ওয়ার্ক করে। এইটার উপরে আপনি এরপর ডিসাইড করবেন আপনি কি এটা বাড়াবেন না কমাবেন, না মডেল চেঞ্জ করবেন।
কারণ অন্য দেশে একটা জিনিস ফাংশন করছে বলেই সেটা আপনার দেশেও ফাংশন করবে তেমনটা আশা করাটা মনে হয় ঠিক হবে না আর কি। তাই নীতিগতভাবে আমি পিয়ারের পক্ষে, বাট পিয়ারের মডেল, ধরন, সময়, সাইজ এটা নিয়ে আমাদের আরও যথেষ্ট তর্ক করা দরকার, আরও বেশি আলাপটা জারি রাখা দরকার। একজন আপনি পরিচয় দেন। আমরা সাংবাদিকদের প্রশ্ন আগে নিব ভাই, সাংবাদিকদের প্রশ্ন আগে। সাংবাদিক হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন বিগত সময় যে বাজেট শূন্য যায়, ঠিক আছে, সেই জায়গা থেকে রংপুর সিটি কর্পোরেশন বিগত সময় আমরা দেখেছি যে বাজেট শূন্য সিটি কর্পোরেশন, যেখানে আপনি যদি কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী থেকে তাকান, তারা তাদের যে উন্নতির জায়গাটা, সেখান থেকে আমরা রংপুর সবসময় বৈষম্যের শিকার হয়েছি। এবং এই যে ছাত্র গণঅভ্যুত্থানের যে আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলনটি করেছে, সেখান থেকে এই রংপুরের বৈষম্যটি কিভাবে দূর করা যায় এই বিষয়ে আপনি কি বলবেন? এবং রংপুরের উপদেষ্টা মণ্ডলী থেকে রংপুর থেকে কোনো উপদেষ্টা নাই, সেই বিষয়টি আপনি জানেন কি না এবং সেই বিষয়ে কোনো কথা বলবেন? দেখেন, ওই যে উপদেষ্টা অথবা যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এলাকার প্রতিনিধিত্ব করাটা একটু মানে সম্ভবত রাইট জায়গা না আর কি। একটা জাতীয় রাজনীতির জায়গা থেকে এটা দেখতে হবে। আমাদেরকে সমালোচনা করতে হবে যে আপনি যোগ্য মানুষদেরকে নিচ্ছেন কিনা, যিনি দেশের মানুষকে ভালোবাসেন, দায়বোধ করেন, দরদ আছে, দেশের মানুষের কষ্ট বোঝেন, এমন মানুষদেরকে নিতে হবে। রংপুরের ব্যাপারে আমাদের বরাবরই কথা হচ্ছে যে সেবা বাড়ানোর জন্য রংপুরকে আরও বেশি সাহায্য করা দরকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কি করা দরকার ইতিমধ্যে আমরা কয়েকটা জিনিস বলেছি। সেবা বাড়ানোর জন্য একটা বড় কাজ যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার বিভাগের ভিতরে দিনাজপুর জেলাটা দেখবেন বেশ লম্বাটে জেলা এবং প্রবলেম্যাটিক জেলা। জেলার এক মাথার সাথে আরেক মাথার কোনো সম্পর্ক নাই। এক মাথার সাথে সম্পর্ক হলো জয়পুরহাটের, বগুড়ার ওইদিকে, আর এক মাথার সাথে সম্পর্ক হচ্ছে দিনাজপুর শহরের। গতকালকে বিরামপুরে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে আমরা ক্ষমতা আসলে দিনাজপুর জেলা ভেঙে দিব, ভেঙে দিয়ে ওখানকার ওই পাশের যে 6টা উপজেলা আছে আপনার এই হাকিমপুর, বিরামপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, তারপরে নবাবগঞ্জ, ঘোড়াঘাট, এই 6টা উপজেলা মিলে আমরা আলাদা জেলা করে দেব। এটা করতে হবে সেবা বাড়ানোর জন্য, এবং সেক্ষেত্রে সম্ভবত ঢাকা মোড় কেন্দ্র হতে পারে অথবা বিরামপুর বাজারটা ওইটার জেলা সদর হতে পারে আর কি। রংপুর সিটি কর্পোরেশনের ব্যাপারে একটা কথা হচ্ছে যে আপনার যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য কম, পরিকল্পিতভাবে আইয়ুব খানের সময় যেগুলো ঘটেছে যে যারা এখানে বিনিয়োগ করবে তাদেরকে আপনি কর রেওয়ায়ত দিয়ে দিবেন, কর মুক্তভাবে ব্যবসা করতে দিবেন 10 বছর। তো বাংলাদেশের যারা গার্মেন্টস শিল্প আছে তাদেরকে বাধ্য করতে হবে আগামী 5 বছরে 100 গার্মেন্টস শিল্প যেন রংপুরে তৈরি হয়, এটা যেন তাকে বাধ্য করতে হবে। তারপরে হচ্ছে রংপুর, দিনাজপুর আপনাদের বিভাগের কিন্তু অনেক খনিজ সম্পদ আছে, যেমন ধরেন বড়পুকুরিয়া। আমরা কয়লা উত্তোলন করছি না, কিন্তু কয়লা বিদেশ থেকে আমদানি করছি, ইন্দোনেশিয়া থেকে, ভারত থেকে, অস্ট্রিয়া থেকে। আমার দেশের কয়লা উত্তোলন করছি না কেন? তাহলে তো আমার বিদেশি টাকা যে পাচার হচ্ছে, টাকা যে বিদেশে চলে যাচ্ছে, এই টাকাটা আমার রংপুরে থাকতো তো এই টাকাটা। তাহলে এখান থেকে যদি আমি কয়লা উঠাই, আমার কঠিন শিলা আছে আপনাদের এখানে, গ্রানাইট যদি এখান থেকে উঠাই, এইটা শর্ত করে দিতে হবে যে এটার 20% টাকা রংপুরবাসীকেই দিতে হবে, রংপুর বিভাগকেই দিতে হবে, বাকিটা কেন্দ্র নেবে, কেন্দ্রীয় সরকার নেবে। তাহলে এটার মধ্য দিয়ে আপনি আপনার সিটি কর্পোরেশনকে আপনি একটা বাজেট দিতে পারবেন। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হলো সেবা রংপুরে বাড়ানো দরকার। যেমন আমরা আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি করেছি রংপুর, দিনাজপুরের মতো বিভাগীয় গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে হাইকোর্টের বেঞ্চ বিকেন্দ্রীকরণ করে নিয়ে আসতে হবে, যে বাংলাদেশে এই বিভাগের কোনো মানুষকে ঢাকায় যেতে না হয়। তাহলে 2টা বেঞ্চ এখানে থাকবে রংপুরে, 2টা বেঞ্চ থাকবে দিনাজপুরে, তাহলে মানুষ যেন এই সেবাটা এখান থেকে পায়। এরপরে হচ্ছে যে আপনার এই যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে হাজী দানেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এই বিশ্ববিদ্যালয় থেকে মানে অযথা অনার্স মাস্টার্স না পড়ায় কারিগরি এবং উদ্যোক্তা বানানোর লেখাপড়ার পিছনে রাষ্ট্রকে খরচ করা দরকার। আননেসেসারি একটা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স পড়ায় বেকার বানানোর কোনো মানে হয় না। তাই আমরা ইতিমধ্যে প্রস্তাব করেছি যে এই লেখাপড়াটা ম্যাট্রিকে নিয়ে এসে অধিকাংশ টাকাটা আপনারা ব্যক্তি ছেলে মেয়েদেরকে পিছনে ইনভেস্ট করেন, তারা যেন উদ্যোক্তা হইতে পারে। এই সমন্বিত পরিকল্পনা করতে পারলে, কৃষকের ব্যাপারে এর আগে বলেছি, এই সমন্বিত পরিকল্পনা করতে পারলে রংপুর আপনার অর্থনীতি এবং বাণিজ্যের একটা হাব হবে। তখন এখান থেকে আপনার টাকা উৎপাদন হবে, ট্যাক্স বাড়বে, ভ্যাট বাড়বে, এবং আপনার এখানে বাজেটের যে ঘাটতির কথা বলছেন এটা থাকবে না।
ধন্যবাদ। আলোচনা আমি একটু কথা বলবো। আমি আনন্দ টিভিতে আছি মাহমুদের। আমি আপনার যে কথাগুলো বলি অসাধারণ এবং এই প্রথম এই কথাগুলো একটি পার্টির ভাবনা এটা একটু ভিন্ন রকম এবং সবগুলি জনতার জন্য। আসলে আপনারা জনতার জন্য যে দলগুলোকে নির্দিষ্ট অব্যাহত থাকে ইনশাআল্লাহ হয়তো বাংলাদেশ পরিবর্তন হবে। পাশাপাশি আমি বলতে চাই কিছু মন্ত্রণালয় রয়েছে যে মন্ত্রণালয়গুলো অলস সময় পার করে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ বড় বড় পরিচালক তারপর পিও তাদের জন্য স্টাফ কোয়াটা গাড়ি সবকিছু যেমন কি বললাম যেমন রংপুরে রেশম বোর্ড পাট উন্নয়ন তাঁত বোর্ড। এখন যেহেতু চিনি শিল্প ধ্বংসের পথে যদি চিনি শিল্প আসে শেষ কর্পোরেশনটা থাকা উচিত হবে। তবে রেশম বোর্ড তাঁত বোর্ড তারপরে পাট উন্নয়ন এটা তো সারাদিন কোনো কাজ নেই। আমার মনে হয় এরকম অবস্থা সারা বাংলাদেশে। এই মন্ত্রণালয়গুলো সংস্কার করে কোনো একটি মন্ত্রণালয়ে সংযুক্ত করে এগুলোকে বিলুপ্তি করা যায় কিনা এ ব্যাপারে যদি আপনি চিন্তা করতেন। আমি একটু ছোট্ট ধন্যবাদ। করি, সেটি হচ্ছে যে আমাদের যেহেতু রংপুর বিভাগের সঙ্গে বেশ একটা সীমান্ত আছে, তো ভারত হরহামেশাই দেখি আমরা আমাদের মানুষকে দেদারসে গুলি করে মারে, দেদারসে এটা দেখেছি আমরা। আপনারা যদি আপনাদের যেহেতু একটা টার্গেট আছে যে 15 বছরের মধ্যে আপনারা রাষ্ট্রের ক্ষমতায় যাবেন, আমি যেটুকু জানি, তো যদি আপনারা 15 বছরের মানে এর আগে চাইলেও যাব না এরকম, মানে পারলেও যাব না এরকম না। 15 বছরের মধ্যে আপনাদের একটা টার্গেট আছে যে রাষ্ট্রীয় ক্ষমতা আপনারা যদি না যান তাহলে আপনাদের দলটাকে আপনারা বিলুপ্ত ঘোষণা করবেন, এরকম একটা আপনাদের ঘোষণা আছে। তো আমার জানতে চাওয়া যে আপনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যান তাহলে কি আপনারাও আওয়ামী লীগের মতো বা বিএনপির মতো করবেন, ভারতের সঙ্গে আঘাত করে চলবেন, আমাদের লোকজনকে মারতেই থাকবে, আপনারা কিছু করবেন না? এটি আসলে আমি জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ভাই রেশম বোর্ড তাঁত বোর্ড পাট বোর্ড এগুলো বন্ধ না করে দিয়ে সচল করার পক্ষে আমি। কারণ আমরা বোধ করছি যে ইতিমধ্যে কিন্তু শাখাওয়াত সাহেব সমত এই পাটের দায়িত্বে এখন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেবের সাথে এই ব্যাপারে আমার লম্বা কথা হয়েছে যে এবং উনি একমত এবং পরিবেশ না পাশাপাশি আমাদের পাটের সম্ভাবনা হিউজ যেটা হচ্ছে আমাদের কাঁচা পাটগুলো ভারত নিয়ে যাচ্ছে। আমাদের যে টনটা ধরেন $250 বিক্রি করছি, এটা ভারতে তো বিক্রি করার দরকার নাই। এটাকে আমি কেন প্রোডাক্টে পরিণত করছি না, এটা ভ্যালু অ্যাড করে এটাকে প্রোডাক্টে পরিণত করতে হবে। এবং পাটকলগুলো যদি চালু করা যায় বাংলাদেশে 70 থেকে 80 লক্ষ মানুষের কর্মসংস্থান করার সুযোগ আছে। এবং একইভাবে যদি আপনি প্লাস্টিক থেকে বের হয়ে আসতে পারেন এটাও কিন্তু আপনার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। আর রেশম তো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে। আমাদের মুসলিম তো বাংলাকে সমৃদ্ধ করেছে, 1000 বছর ধরে বাংলাকে সারা দুনিয়াতে পরিচিত করিয়েছে। তাই আমি হচ্ছে এগুলোকে সচল করবার পক্ষে। এগুলো নিয়ে সিরিয়াসলি আপনার কমিটি হওয়া দরকার, কাজ করা দরকার, গবেষণা করা দরকার যে কিভাবে এগুলোকে আমাদের রাষ্ট্রের সচল প্রতিষ্ঠানে পরিচালনা করা যায় এবং সেখানে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভারতের সাথে সম্পর্কের ব্যাপার হচ্ছে যে ভারত আপনার অত্যাবশ্যকীয় প্রতিবেশী। তাকে যত খারাপই আপনার লাগে তারে আপনি ছাইরা যাইতে পারবেন না। ভারতের সাথে আমাদের 4টা বিষয়ে ইস্যুজ আছে, বাইলেটারাল সম্পর্কের ঝামেলা আছে। তার ভিতরে একটা হচ্ছে সীমান্ত। এবং দেখেন সীমান্ত হত্যা গত 3 মাসে কমে গেছে না, বন্ধ হয় নাই, অনেক কমে গেছে। কেন কমে গেছে? কারণ সরকার প্রতিবাদ করছে। গত 16 বছরে একদিনও হাসিনার সরকার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডাকায়া জিজ্ঞেস করে নাই যে আমার সীমান্তে মানুষ মূল্য কেন। এখন কিন্তু জিজ্ঞেস করছে। এবং চেয়ারে বসার ঢং দেখা বুঝবেন যে ও কি পরিমাণ চোরের মতো বসে ছিল সামনে, যে ওর চেহারা দেখা বোঝা গেছে যে ও আসলে ভয় পাইছে। বাংলাদেশের তরুণরা আপনার ওই ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনের যে রাস্তার মাইল ফলক মতো চেঞ্জ করে দিয়ে আসছে, ফেলানি সড়ক করে দিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে আমরা ভারতের সাথে সম্পর্কটা অব্যাহত রাখবো, ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু সেটা আমাদের মর্যাদা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে নয়। তো সেই পজিশন আমাদের অলরেডি আছে। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন এই হাসিনার আমলের ডিফিকাল্ট টাইমে ভারতের এই খুন খারাপির বিরুদ্ধে আমাদের থেকে কঠিন কথা কেউ বলে নাই বাংলাদেশে। এবং আমরা যেটা বলেছি এবং আমরা এটা বলে যাব, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ ফার্স্ট পলিসিতে বিশ্বাস করি। রাইট অর রং, আমার দেশ হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। যে কোনো মূল্যে আমার দেশের স্বার্থ, মর্যাদা, সুনাম এটা অক্ষুণ্ণ রাখতে হবে।
এটা হচ্ছে আমাদের সম্পর্কের ভিত্তি। সবাইকে ধন্যবাদ।